আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। ডক্টর জয়শঙ্করের 4 ঘন্টার যে ঝটিকা সফর ঢাকায়, সেটা খুব নাটকীয় ছিল। নাটকীয় বলতে এর পরতে পরতে সমস্ত দারুণ দারুণ ঘটনা ঘটে, চমকপ্রদ। তিনি তো কুর্মিটোলা এয়ারপোর্টে নেমেছেন, ওটা হচ্ছে এয়ারবেস। এখন ভারতীয় বিমান বাহিনীর যে বিমান, সেই বিমান তো সামরিক ঘাঁটিতেই নামবে, এটাই তো সাধারণ ব্যাপার। উনি তো ভারতীয় বায়ুসেনার বিমানে গেছিলেন, স্পেশাল ফ্লাইটে। এবং ওনার সঙ্গে দেখা করার জন্য সংসদের একটা বড় জায়গা একটা খুলে দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবেইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা ওই ঘরটায় ছিলেন। আর ভারতীয় কয়েকজন কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন, এবং কি বলে, সিকিউরিটির লোকজন ছিলেন। তো প্রথমে ওনাদের সঙ্গে তারেক রহমান, জুবেইদা রহমান, তাদের মেয়ের সঙ্গে কিছুক্ষণ ডক্টর জয়শঙ্কর কথা বলেন, সকলের সঙ্গে হাত মেলান, নমস্কার করেন এবং নিজের শোক ব্যক্ত করেন এবং বলেন যে আমি এসেছি ভারতবাসীর 140 কোটি দেশের শোক আপনাকে জানাতে, যে আপনার যে গ্রেট লস হয়েছে তা জীবনে তো পূরণ হবে না। আমরা আশা করব আপনি খুব শীঘ্রই এই শোক কাটিয়ে উঠুন এবং কর্মব্যস্ত জীবনে ফিরে আসুন। আমাদের সকলের শুভেচ্ছা, 140 কোটি মানুষের শুভেচ্ছা বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম। এই যখন কথাবার্তা হচ্ছে, তখন পাশের ঘরে লবিতে তখন কি অবস্থা বলুন। আমাদের কলকাতায় ডাক্তার দেখাতে এলে আপনারা যেরকম অবস্থা দেখেন না, ডাক্তার এক ঘরে বসে রয়েছে, বাইরে কাতারে ভিড়, তো ভারত বিরোধিতা। কিন্তু ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করার জন্য, একটা ফটো সেশন করার জন্য কাতারে ভিড়, দাঁড়াবার জায়গা নেই। ওখানে একটি পাশের ঘরে অপেক্ষা করছেন আমাদের ডক্টর ইউনুস, লুৎফে সিদ্দিকী এবং রামিয়া মুর্শেদ। তাদের ইচ্ছা ছিল একবার ডক্টর জয়শঙ্করের সঙ্গে 2 মিনিটের সঙ্গে হলো একটা বসে ছবি তোলা, অন্তত ডক্টর ইউনুস এবং ডক্টর জয়শঙ্কর। এটা কিন্তু খলিলুরকে উনি বলে রেখে দিয়েছিলেন। আর খলিলুর ছিলেন তখন আসিফ, পাশের উল্টো দিকের একটা ঘরে আসিফ নজরুল আর খলিল উল্টো দিকে লবিতেই দাঁড়িয়েছিলেন, ঘরে নয়, লবিতেই দাঁড়িয়েছিলেন, যে এলেই খপ্পরে ধরবেন। ওখানেই ছিলেন পাকিস্তানের যিনি সংসদের যিনি কি বলে, যাই হোক, পাকিস্তানের একজন প্রতিনিধি ছিলেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন। স্পিকার, সব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার, তিনি উপস্থিত ছিলেন। তো কথাবার্তা শেষে যখন উনি বেরোন, তখন ওনাকে ধরেন খলিলুর রহমান, ধরে বলেন, স্যার আমার সঙ্গে তো বসে আপনাকে তো একটা ছবি তুলতেই হবে। খলিলুরকে দেখে খলিলুর তখন কাচুমাচু অবস্থায় বলে, স্যার আমার তো চাকরি চলে যাবে, আপনি যদি একটু বসে আমার সঙ্গে না একটা ছবি তোলেন, কথা হোক না হোক, অন্তত ছবিটা তো অন্তত তুলি। তা ওনার অনুরোধে, যেহেতু খলিলুরের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালো, অজিত দোভালের সঙ্গে সম্পর্ক ভালো, যাওয়া আসা আছে, ফোনে কথাবার্তা হয়, তা উনি তার অনুরোধ রক্ষা করে একটা পাশের ঘরে একটা চেয়ারে বসে ছবি তোলেন। তারপর উঠে যখন বেরিয়ে আসছেন, তখন টাই হাঁকিয়ে একেবারে আমাদের 26 লক্ষ ভারতীয় যে কাজ করছে, যাই হোক তাড়ানোর কথা বলেছিলেন, সেই আসিফ নজরুল দিত হাসি হেসে একেবারে তাকে গিয়ে জোর করে একেবারে হাতটা টেনে নিয়ে করমর্দন করেন। জয়শঙ্কর হাত বাড়াবেন না, উনিও হাত টানবেন, হাত টেনে নিয়ে তারপর খিচমেরি ফটো, ওইসব নাটক হয়েছে। এবার যখন উনি বেরোচ্ছেন, সেই বেরোনোর সময়তে এবার দেখা আমিরের সঙ্গে
আপনার জামায়াত আমিরের সঙ্গে শফিকুর রহমান, তিনি ওই লবির মধ্যে অপেক্ষা করছেন, অন্যান্য মানুষের মধ্যেই তিনি এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেই ওনাকে চিনতেন, ছবিও দেখেছেন, কথাবার্তা দু একবার হয়েছে ওনার সঙ্গে। ওনাকে একটা কোণে ডেকে নিয়ে গিয়ে সিকিউরিটিকে বলেন বাকি সবাইকে বাদ দাও, সবাইকে আটকে দাও। কোণে ডেকে নিয়ে গিয়ে বলেন আপনার কি বলার আছে বলুন। তখন উনি বলেন আমরা চাই ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠুক, এই সুসম্পর্ক যদি থাকে তাহলে ঢাকা এবং দিল্লি একটা সমান সমঝোতার মধ্যে দিয়ে আমরা এগোতে পারি। এই ব্যাপারে দিল্লির মতামত আমি জানতে চাইছি, আপনারা আমাদেরকে কতটুকু সাপোর্ট করেন। তখন ডক্টর জয়শঙ্কর একেবারে কাটা কাটা ভাষায় যেটা বলেছেন, আমি আক্ষরিক অর্থে প্রত্যেকটা লাইন আপনাদের বলছি। আপনারা যে নির্বাচনটা একা একা করতে যাচ্ছেন তা যদি সাস্টেন না করতে পারেন তাহলে 71 সালে যা ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সাস্টেইন করতে না পারেন, এই যে আপনারা একা নির্বাচন করবেন, এই সাস্টেইন করতে না পারেন তাহলে 71 সালের যে ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আমরা কোনো নির্দিষ্ট দল, কোনো গোষ্ঠীদের সমর্থন করি না। সবার জন্য সমান সুযোগ, শান্তি, সমতা, গণতন্ত্র ও স্থিতিশীলতা আমাদের প্রাথমিকভাবে কাম্য। এটাই আমাদের প্রথম এবং শেষ চাওয়া। সকল ধরনের সন্ত্রাসবাদ, বৈশ্বিক সন্ত্রাসবাদ শূন্য নামিয়ে আনতে হবে। দিল্লি, ওয়াশিংটন এই ব্যাপারে একসঙ্গে কাজ করছে। এটা এই অঙ্গীকার আমরা দুজনে মিলে যে করেছি, সেটা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ওয়াশিংটনের বার্তা আপনারা আগেই পেয়েছেন। পেন্টাগন থেকে আমাদের দুবার ফোন করে নিশ্চিত করা হয়েছে এটা আমাদের যৌথভাবে একটা রাজনৈতিক স্ট্যান্ড, মানে ইউনাইটেড স্টেটস এবং ভারত দুজনের একটা যৌথ একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে না আমেরিকা পেছবে না ভারত পেছবে, অর্থাৎ ওই সব সন্ত্রাসবাদ এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ। বৈশ্বিক সন্ত্রাসবাদ কি? এই যে পাকিস্তান থেকে এই যে সন্ত্রাসবাদ তুর্কি থেকে জানা হচ্ছে, এই সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, শূন্যে নামিয়ে আনতে হবে। সেটাকেই বলছেন উনি সাস্টেইন করা। যদি এই সমস্ত জিনিসগুলোকে সাস্টেইন না করতে পারেন তাহলে কিন্তু 71-এর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, সৎ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশকে চায়, এর অন্যথা ভারত সহ্য করবে না। এরপরে যখন কথা শেষ হয়ে যায়, কথা হয় মাত্র 7 মিনিট 45 সেকেন্ড। একেবারে প্রত্যেকটা জিনিস আমাদের নোট হয়। 7 মিনিট 45 সেকেন্ড কথা বলার পর উনি যখন বেরিয়ে যাবেন, সেই সময় তো ওনাকে একটা কাগজ ধরাতে চান জামাতের আমির। উনি বলেন যে এইভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেল ছাড়া এইভাবে কোনো কাগজ আমরা নিই না। আপনাকে যদি কোনো চিঠি বা কোনো অনুরোধ পাঠাতে হয় ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাবেন। এগুলো হাতে চিঠি নেওয়া, এগুলো কূটনীতিতে চলে না। আপনারা কূটনীতি নিয়ে একটুখানি খোঁজ খবর রাখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। মানে এখানে একটুখানি ঠুকে দিলেন যে তোমরা কিছুই জানো না। এরপরও তিনি বলেন যে আমার কিছু কথা আছে, এরপরও আমার কিছু জিজ্ঞাসা আছে। তখন উনি 2 জন অফিসারকে দেখিয়ে দেন, ভারতীয় 2 অফিসারকে, যে এদেরকে নিয়ে আপনি বসুন, 5 মিনিটের মধ্যে আপনি সেরে দিন, আমি শীঘ্রই ফিরে যাব বলে উনি যখন এগোচ্ছেন, সেই সময়তে ওই পাকিস্তানের পার্লামেন্টের যে স্পিকার তিনি এগিয়ে আসেন। উনি বলেন আমাকে কি আপনি চিনতে পেরেছেন? তখন উনি বলেন হ্যাঁ, আমি আপনাকে চিনেছি, এসসিও সম্মেলনে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমার অত ভুলো মন নয়, আমি আপনাকে চিনতে পেরেছি বলে উনি হ্যান্ডশেক করেন। হ্যান্ডশেক করে একদম ফটাফট উনি বেরিয়ে আসেন। উনি যখন বেরিয়ে চলে যান
তারপর ডক্টর ইউনূস গজরাতে গজরাতে বেরোতে বেরোতে উনি বলেন এই জয়শঙ্কর মানুষটা আস্ত বেয়াদব মানুষ, জয়শঙ্কর লোকটা আস্ত বেয়াদব মানুষ বলে গজরাতে গজরাতে চলে যান, কারণ তার তো আশা পূর্ণ হয়নি, তিনি তো আরো হেয় হলেন। সেখান থেকে উনি আবার কুর্মিটোলা এয়ারবেসে চলে যান, ওখান থেকে ট্রেনে উঠে তিনি আবার ভারতবর্ষে চলে আসেন। এই হলো 4 ঘন্টার তার ট্যুর। আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, আমি আপনার একটুখানি বলে দিই, ডক্টর জয়শঙ্কর কিন্তু ভালো বাংলা বলতে পারেন, উনি অনেকগুলো ভাষা বলতে পারেন। যেমন উনি কেরালার মানুষ, উনি কেরালিয়ান ভাষাটা উনি তামিল আর তেলেগু ওনারা কণ্ঠস্থ। ওনার স্ত্রী জাপানি, ইয়াশকু মাসাতু, ওনার স্ত্রীর নাম ইয়াশকু মাসাতু। তো ওনার স্ত্রী করেন। আচ্ছা, এখানে ভারতবর্ষের মধ্যে সব থেকে টপ ইউনিভার্সিটি রয়েছে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কোথায়? সেটা হচ্ছে আমাদের কলকাতাতে। তার বড় মুন্না তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন। আগে প্রেসিডেন্সি কলেজ ছিল, কলেজের পর সেটা ইউনিভার্সিটিতে পরিবর্তন হয়েছে, মানে কলেজ ছাড়িয়ে ওখানেই ইউনিভার্সিটি হয়েছে, ওখানে পড়াশোনা করেন। উনি বড় মেয়েকে খুব ভালোবাসেন, আর বড় মেয়েকে মাঝে মধ্যেই উনি দেখার জন্য কলকাতায় এসে উনি রাতের পর রাত কাটান, মেয়ের সঙ্গে কথা বলেন। আর মেয়ে কলকাতা থাকতে থাকতে মেয়ে বাংলা শিখে গেছে, বাবাকেও বাংলা শিখিয়ে দিয়েছে। সুতরাং উনি বাংলা ভাষাটা মোটামুটি রপ্ত করে ফেলেছেন, মেয়ের সঙ্গে বাংলা ভাষাতেই উনি টেলিফোনে কথাবার্তা বলেন। মেয়ে হলো ওনার প্রাণ। সুতরাং এই যে যত কনভারসেশন হয়েছে সব কিন্তু বাংলায় হয়েছে। আর এখন এই যে ঘটনা ঘটলো, আপনার 4 ঘন্টার সফর, এই সফরে সব থেকে বড় মানে অপমানিত যদি কেউ হয়ে থাকেন তাহলে সেটা হলেন ডক্টর ইউনূস। খলিলুরের চাকরিটা আপাতত বাঁচলো, নজরুল একটা ছবি তুলতে পারলো, আমির এমন একটা কথা বললেন যেটা কিনতে হলো, তিনি বললেন যে আমার সঙ্গে কথা হয়েছে কিন্তু সেটা বাইরে বলা যাবে না, নন ডিসক্লোজার, সব এদের নন ডিসক্লোজার। তো ইউনূসের আর নন ডিসক্লোজার কথাবার্তা তো বলার সুযোগ হলো না। তাই ইউনূস তখন বললেন যে আস্ত বেয়াদব মানুষ। তাই বেয়াদব মানুষটার সঙ্গে দেখা করার জন্য ওই লাইন দিয়ে বসছিলেন কেন? আপনাদের তো সব ভারত বিরোধী আচরণ। এবার ভারত বিরোধী আচরণ বেরিয়ে গেছে। জয়শঙ্কর ফোঁতা মুখ মোটা করে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবছর যেন আপনাদের খুব শুভ কাটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ বেশ আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা করছে, কিন্তু তিনি যে গতানুগতিক কথাগুলো বলেন সেভাবে তিনি কথাগুলো বলছেন, কিন্তু অন্য সব কথার মধ্যে তার এই কথাটি একটু ব্যতিক্রম। এর কারণ হলো যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ভয়াবহ কয়েকটি ভূমিকম্প উপর্যুপরি হলো, তো সেই ভূমিকম্প যখন হলো তখন আমরা ভয় পেয়ে গেলাম। আমাদের মনের মধ্যে নানা রকম তর্ক বিতর্ক, নানা রকম সন্দেহ অবিশ্বাস যখন প্রবল, কেন এই ভূমিকম্প? এটা কি আমাদের পাপের ফলে হলো, নাকি এটা নিতান্তই প্রাকৃতিক বিপর্যয়, অথবা আমরা যে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছি সে কারণে হলো, নাকি বর্তমানে যারা সরকার চালাচ্ছেন তাদের কোনো ভুল এবং ভ্রান্তির কারণে আরশে আজিম থরথর করে কেঁপে উঠল? বিশ্বাস করেন এই প্রশ্নগুলোই কিন্তু মানুষের মধ্যে যখন ঘুরপাক খাচ্ছিল তখন কেউ কেউ আবার বলার চেষ্টা করলেন, আওয়ামী লীগের যারা লোকজন, যে শেখ হাসিনার অবর্তমানে দেশ ভালো চলছে না এবং শেখ হাসিনার বিচারের রায় যেভাবে ঘোষিত হয়েছে এই কারণে ভূমিকম্প হয়েছে। এই কথা কিন্তু আলোচনা হচ্ছিল এবং সামাজিক মাধ্যম খুলে দেখেন যে আমি যে প্রসঙ্গগুলো বললাম ঠিক সেই প্রসঙ্গগুলো ঠিক এইভাবেই হুবহু আলোচনা চলছিল ভূমিকম্পের পরে। ঠিক এটাকে এনকাশ করে স্বয়ং শেখ হাসিনা যখন তিনি নিজের মুখে বললেন, আল্লাহ ভালো জানেন, আমাকে যেদিন ফাঁসি দিল সেদিনই এই ভূমিকম্প হলো, হয়তো এই জন্য হয়েছে। আর এই কথাটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। শেখ হাসিনার জন্য ভূমিকম্প হলো কি হলো না, কিংবা ধরুন অন্য কি প্রাকৃতিক কারণে ভূমিকম্প হলো কি হলো না, এই বিষয়গুলো নিয়ে বলার আগে মূলত রাজনীতির সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক,
এবং কখনো কখনো এমন সব ঘটনা ঘটে যে ঘটনার কোনো কার্যকরণ খুঁজে পাবেন না, যার মধ্যে আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনিচ্ছা, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, এই জিনিসগুলো ফুটে ওঠে। এরকম কিছু ঐতিহাসিক ঘটনা বলবো। আর সেই ঘটনাগুলো শোনার পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বর্তমান জমানাতে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে, বা গত 14 মাসে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে, তার জন্য আমি কতটা দায়ী, দামি কতটা দায়ী, উনি কতটা দায়ী, তিনি কতটা দায়ী। আমি এখন বলা শুরু করি। প্রথম প্রাকৃতিক বিপর্যয়, আজকের যে ডেড সি দেখেন, মানে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠের সব চাইতে নিচু এলাকা এই ডেড সি। এটিকে মৃত সাগর বলা হয় এই কারণে যে এখানে যে পানির ঘনত্ব অন্যান্য পানির ঘনত্বের চাইতে অনেক বেশি, ফলে এখানে আপনি যদি ডুবতে চান ডুবে মরতে পারবেন না, এখানে সবকিছু ভেসে থাকে, আপনি সাঁতার না জানলে ভেসে থাকবেন। 2 নম্বর হলো যে এখানে এই যে পানির ঘনত্ব, কেন এই পানিতে লবণের পরিমাণ এবং এর যে কাদা, এটা পৃথিবীর সবচেয়ে বেশি। এখন এটা সৃষ্টি হলো কিভাবে? একটা জমানা, সেই জমানার সবাই পাপাচারে লিপ্ত হয়ে গেল। তো পাপাচারে লিপ্ত হওয়ার পর এভরিবডি, আল্লাহর নবী আসলেন একাধিক্রমে, বেশ কয়েকজন, পুরো মাদায়েন এলাকাতে। আজকের যে প্যালেস্টাইন, জর্ডান, সিরিয়া, এই বিশাল যে এলাকা, সেই এলাকাকে ঘিরে সেই যে প্রাচীন দুনিয়ায় একটা বিস্তীর্ণ যে সভ্যতার পাদভূমি, জনপদ গড়ে উঠেছিল, সেটাকে বলা হতো মাদায়েন। তো সেই মাদায়েনের লোকদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়টিতে অনেক ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ থেকে শুরু করে নবী এবং রাসূল পাঠিয়েছেন। লোকজন কথা শুনেনি, তারা তাদের কুকর্ম, একের পর এক কুকর্ম তারা করে গেছে। কমে সালেহে, কমে লুত। তো এই যে কওমগুলো, কমে মানে আদ, কমে সামুদ, এই কথাগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে। তো যে কওমটির প্রত্যেকটা লোক যখন অন্যায়ে নিমজ্জিত হয়ে গেল, কোনো কিছু যখন নিয়ন্ত্রণের ভেতরে আর থাকছে না, নবীর কথা শুনছে না, রাজার কথা শুনছে না, মানুষের চরিত্র, বেশি করে পুংমৈথন মানে সমকামিতা, এটা এমন একটা বিপর্যয়ের এবং নির্লজ্জতার মধ্যে পৌঁছে গেল, যেটা মানব জাতির ইতিহাসে আর কখনো অত নির্লজ্জভাবে এইরকম সমকামিতা আসেনি। আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই জমিনটাকে তিনি উল্টে দিবেন। জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল তার পাখা দিয়ে সেই জমিনটা